রোমুলাস এবং রেমাস, রোমের কিংবদন্তি প্রতিষ্ঠাতা। তারা কি বাস্তব ছিলেন নাকি শুধুই একটি গল্প? জানতে অজানা হিস্টোরি চ্যানেলের সঙ্গেই থাকুন। রোম সৃষ্টির আগে ইতালিতে সাগরের ওপারে একটি মহান রাজ্য ছিল। আর রোমের রাজা হওয়ার আগে ছিল দুই ভাই, রোমুলাস এবং রেমাস, যারা তাদের পূর্বপুরুষদের গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন। এটি তাদের গল্প। কিংবদন্তি অনুসারে রোমুলাস এবং রেমাস অ্যানিয়াস নামের একজন লোকের বংশধর ছিলেন। অ্যানিয়াস ছিলেন একজন ট্রোজান বীর, কিন্তু তিনি ট্রয়ের হেলেন বা প্যারিসের মতো ছিলেন না। তিনি ছিলেন ভিন্ন। তিনি দেবতাদের প্রিয় ছিলেন, বিশেষ করে তার বাবার দিকের পরিবার অলিম্পিয়ান্স। তার বাবা ছিলেন অ্যানচাইসিস, একজন ট্রোজান যুবরাজ, এবং তার দাদা ছিলেন অ্যাপোলো। তাই দেবতারা সবসময় এই মানুষটির এবং তার বংশধরদের প্রতি বিশেষ দুর্বলতা রাখতেন। আসলে, যখন ট্রোজানরা স্পার্টার হেলেনের হ্যাওয়ান অফ স্পার্টা জন্য গ্রিকদের সাথে যুদ্ধে গিয়েছিল, তখন অ্যানিয়াস তাদের প্রধান বীরদের মধ্যে একমাত্র ছিলেন যিনি মারা যাননি। দেবতাদের পক্ষ থেকে তার কাজ ছিল যুদ্ধ থেকে দূরে থাকা, এবং তিনি ঠিক সেটাই করেছিলেন। তবে প্রথমে তিনি তার বাবাকে যুদ্ধ থেকে উদ্ধার করেন। তারপর তিনি তার ছেলে লোয়াস এবং প্রেমিকা ক্রোসা নিয়ে ইতালির উপকূলে পালিয়ে যান, যেখানে তারা লাভিনিয়াম নামের একটি বস্তি স্থাপন করে। অবশেষে অ্যানিয়াস ওয়েরিয়াম পর্যন্ত পৌঁছান, যেখানে তিনি রাজা নিউমিটর পরাজিত করেন এবং নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা তিনি ৪৪ বছর ধরে শাসন করেন। এরপর তিনি মারা যান এবং তার ছেলে লুলাস সিংহাসন দখল করেন। এরপর লুলাসের ছেলে অ্যালবাসেলাস এবং তারপর আলবেলাস এর ছেলে অ্যামুলিয়াস এবং অবশেষে অ্যামুলাসের ভাগ্নে নুমিটার, যিনি তার ভাই অ্যামুলিয়াস যদি তাকে সিংহাসন থেকে সরিয়ে নিজে রাজা না হতেন তাহলে ৪০ বছর রাজত্ব করতেন। এখন আমাকে জিজ্ঞেস করবেন না কেন তিনি এত কষ্ট করেছিলেন, কারণ তিনি রক্তের সম্পর্কের দিক থেকে কোনো আত্মীয় ছিলেন না। তিনি শুধু আক্রাসো নামের একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তো হ্যাঁ, মনে হচ্ছে যে সবকিছু ভালো করে না ভাবা তাদের পারিবারিক বৈশিষ্ট্য ছিল, কারণ সিংহাসন দখল করার পর রাজা অ্যানিয়াসের সেই বিরক্তিকর বংশধরদের, বিশেষ করে যমজ রোমুলাস ও রেমাসের ব্যাপারে কিছু একটা করার সিদ্ধান্ত নেন। কিংবদন্তি অনুসারে অ্যামুলিয়াস যমজদের জন্ম হওয়ার সাথে সাথেই হত্যা করার নির্দেশ দেন, কিন্তু তারা বেঁচে যায় এবং পশুদের দ্বারা পালিত হয়। হ্যাঁ, গল্পের এই অংশে একটি নেকড়ে শিশু দুটিকে খুঁজে পায় এবং তাদের নিজের দুধ দিয়ে লালন পালন করে। কিন্তু এক সেকেন্ড, একটি নেকড়ের তো মানব শিশুদের হত্যা করার কথা, তাই না? হ্যাঁ, সাধারণত তারা তাদের বুকের দুধ খাওয়ায় না। প্রাচীন রোমানরা তাদের বৈজ্ঞানিক পদ্ধতির জন্য পরিচিত ছিল না, তাই তারা এই প্রশ্নটি কখনো করেনি। আর আমরা এখানে প্রাচীনদের পদ্ধতি নিয়ে প্রশ্ন করতে আসিনি। আমরা এখানে গল্প বলতে এসেছি, তাই চলুন চালিয়ে যাই। কিংবদন্তি অনুসারে নেকড়ে মায়ের দুধ খেয়ে বড় হওয়ার পর যমজদের ফাস্টুলাস নামের একজন রাখাল এবং তার স্ত্রী অ্যাক্লোরাচিয়া দত্তক নেয়। তারা প্রাচীন রোমের ৭টি পাহাড়ের মধ্যে একটি প্যালাটাইন মাউন্ট পালাটিন বাস করত। আর কিংবদন্তি অনুসারে যমজরা নেকড়েদের মতোই শক্তিশালী, সাহসী এবং স্বাধীন হয়ে বড় হয়। তারা বন্য পশু পাখি শিকার করত, গবাদি পশু পালন করত, ফাঁদ পাততে শিখত এবং প্রতিবেশী শহরের রাখালদের সাথে জগদাফাসাদ করে যুদ্ধ করতে শিখত। কিন্তু যমজরা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে সবকিছু বদলে যায়। রোমুলাস এবং রেমাস জানত যে তারা দীর্ঘদিনের রাজবংশের বংশধর, এবং তারা নিজেদের রাজ্য গড়তে চেয়েছিল। তাই তারা একদল অনুসারী জড়ো করে আলবা লঙ্গা অর্থাৎ প্যালাটাইন হিলে ফিরে আসে, যেখানে তাদের পূর্বপুরুষ অ্যানিয়াস ১০০০ বছরেরও বেশি সময় আগে অবতরণ করেছিলেন। সেখানে তারা পাহাড়ের চারপাশে একটি প্রাচীর তৈরি করে এবং নিজেদের রাজা ঘোষণা করে। কিন্তু খুব বেশি দিন না যেতেই ভাইদের মধ্যে তাদের নতুন শহরটি কোথায় তৈরি করা হবে তা নিয়ে তীব্র বিবাদ শুরু হয়। রোমুলাস চেয়েছিল এটি টাইবার নদীর কাছে হোক, অন্যদিকে রেমাস জোর দিয়েছিল যে এটি প্যালাটাইনের আরও উঁচু জায়গায় হওয়া উচিত। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে অবশেষে তারা নদীর তীরে শহরটি একসাথে তৈরি করতে রাজি হয়। ঠিক কী কারণে লড়াই শুরু হয়েছিল তা আমরা জানি না,
তবে এটি বেশ তীব্র ছিল। সম্ভবত কোন জায়গার ধারণাটি ভালো ছিল তা নিয়েই এই ঝগড়া, কিন্তু যাই হোক না কেন, সেটি শারীরিক লড়াইয়ে গড়ায় এবং রোমুলাস রেমাসকে হত্যা করে ফেলে। কিন্তু সবকিছু হারানো যায়নি। এখন শহরটি রোমুলাসের হয়ে যায়। আপনি হয়তো অবাক হতে পারেন যে রোমুলাস তার যমজ ভাইকে হত্যা করেছিল, কিন্তু মনে রাখবেন, এই একই ব্যক্তি নেকটেদের দ্বারা পালিত হয়েছিল। কিন্তু রোমুলাসের অন্য একটি দিকও ছিল, একজন দয়ালু নেতা যিনি তার জনগণের প্রতি যত্নশীল ছিলেন। কিংবদন্তি অনুসারে রোম নামে পরিচিত সেই শহরটি প্রতিষ্ঠা করার পর তিনি তাকে শাসন করতে সাহায্য করার জন্য সিনেটর এবং অন্যান্য কর্মকর্তাদের নিযুক্ত করেন। তিনি আইনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সামরিক বাহিনীকে পুনর্গঠন করেন এবং প্রতিবেশী রাজ্যগুলির সাথে জোট গঠন করেন। তিনি তার বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক বিচক্ষণতার জন্য পরিচিত ছিলেন। কিন্তু এই সমস্ত অর্জন সত্ত্বেও রোমুলাস একজন নিষ্ঠুর বিজয়ীও ছিলেন। তিনি অনেক প্রতিবেশী উপজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এমনকি রোমানদের নিজস্ব সংস্কৃতি দেওয়ার জন্য সাবাইন নারীদের সেবেন ওয়াম্যান অপহরণও করেছিলেন। তবে সম্ভবত তার সবচেয়ে বড় অর্জন ছিল রোমান সমাজে দাসপ্রথা চালু করা। এই অঞ্চলে দাসত্ব নতুন কিছু ছিল না, কিন্তু রোমুলাসকে রোমান সাম্রাজ্যের পরিচায়ক সেই দাসপ্রথা চালু করার কৃতিত্ব দেওয়া হয়। তিনি মালিকদের তাদের সম্পত্তির অধিকারের জন্য আইনি সুরক্ষা প্রতিষ্ঠা করেন, যার ফলে একটি কঠোর সামাজিক স্তরবিন্যাস তৈরি হয় যা শত শত বছর ধরে টিকে থাকবে। কিন্তু রোমুলাস চিরকাল রাজত্ব করেননি। ৪৪ বছর পর তিনি এট্রুস্কানদের পেট্রাস্কেন্স বিরুদ্ধে একটি যুদ্ধের সময় অদৃশ্য হয়ে যান, যদিও কিছু বর্ণনা অনুসারে তাকে তার নিজের ছেলেই হত্যা করেছিল। তবে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না, কারণ এই সব গল্পই কিংবদন্তি। ঠিক আছে, প্রথমেই বলি, রোমুলাস এবং রেমাস উভয়ই লাতিন নাম, যার অর্থ ছোট রোমান, লিটল রোম্যান। এখন পুরো নেকডেমার ব্যাপারটা অবশ্যই খুব অদ্ভুত। আমার মনে হয় এটা ভাবতে একটু গা ছমছম করে, তাই না? একদল প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের ক্ষমতার জন্য হুমকি মনে হওয়া নিষ্পাপ শিশুদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। আর তারপর পুরো নেকডেমার ব্যাপারটি এটিকে আরও অদ্ভুত করে তোলে। আমি বুঝি যে নেকডেদের হিংস্র, বন্য এবং স্বাধীন হিসেবে দেখানো হয়, কিন্তু তবুও আমার মনে হয় এটি দেখানোর অন্য একটি উপায় থাকতে পারত। কিন্তু যাই হোক, রোমুলাস এবং রেমাসের গল্পটি শত শত বছর ধরে বলা এবং পুনরায় বলা হয়েছে, প্রায়শই সামান্য পরিবর্তন সহ। শিল্পকর্মে তাদের সাধারণত একটি নেকড়ের দুধ পান করা শিশু হিসেবে চিত্রিত করা হয়, আর সাহিত্যে তারা প্রায়শই রোমান পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীর পেছনের ইতিহাস নিয়ে কথা বলা দরকার, কারণ লিভির মতে রোমুলাস এবং রেমাস প্যালাটাইন হিলের প্রথম বাসিন্দা ছিলেন না। তিনি লিখেছিলেন যে সেই লোকেরা গ্রিস থেকে এসেছিল এবং তাদের সাথে তারা বর্ণমালা, ধর্ম এবং সংস্কৃতির অন্যান্য উপাদান নিয়ে এসেছিল। ঐতিহ্য অনুসারে রোমুলাস এবং রেমাস অ্যানিয়াস সেই ট্রোজান বীর যিনি গ্রিকদের রাগ থেকে পালিয়ে ইতালিতে বস্তি স্থাপন করেছিলেন, তার বংশধর ছিলেন। কিন্তু গ্রিক লেখক অ্যাপিয়েন বিশ্বাস করতেন যে অ্যানিয়াস কেবল রোমানদের কল্পনার একটি অংশ ছিল, যা তাদের আরও গুরুত্বপূর্ণ দেখাতে তৈরি করা হয়েছিল। তিনি মনে করতেন যে রোমানরা আসলে টাইবার নদীর কাছে বসবাসকারী একটি স্থানীয় উপজাতি থেকে এসেছিল, এবং গল্পটি এমন যে তারা এভেন্ডার নামের একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি তার লোকজনকে পেলোপনেস থেকে ইতালিতে নিয়ে এসেছিলেন। রোমুলাস এবং রেমাস বাস্তব ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন কি না তা নির্বিশেষে, তাদের গল্পটি রোমান সভ্যতার মূল দিকগুলিকে মূর্ত করে তোলে, যার মধ্যে প্রতিকূলতা কাটিয়ে উঠে একটি রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষমতার মতো তাদের বেঁচে থাকার এবং স্থিতিস্থাপকতার উপর জোর দেওয়া হয়। তাদের গল্পটি রোমানদের সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার মূল্যবোধকেও প্রতিফলিত করে, সেই সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় যে কোনো উপায় অবলম্বন করার সদিচ্ছাও দেখা যায়। তবে তাদের ঐতিহাসিক নির্ভুলতা নির্বিশেষে, রোমুলাস এবং রেমাসের গল্পটি রোমের উৎপত্তির এবং এর সভ্যতার স্থায়ী উত্তরাধিকারের একটি শক্তিশালী প্রতীক হিসাবে রয়ে গেছে। আপনি যদি প্রাচীন রোম সম্পর্কে আরও জানতে চান, তবে এই বিষয়ে আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন। আপনি লাইফ ইন এনশিয়েন্ট রোম সিরিজটিও দেখতে পারেন, যা পর্ব 1 ক্ল্যারিয়েরের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।